নমস্কার। মূলত আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় সম্পর্কে। কারণ একাদশ শ্রেণী আমাদের দেখতে হবে যে এখানে পরীক্ষা কিছুদিনের মধ্যে আছে। সেই কারণে আমরা আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস। তাহলে যেটা দেখা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই এডুকেশনের তরফ থেকে ক্লাস 11-এর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। এখানে আমরা প্রথম অংশ এই কারণেই বলছি, তার কারণ তৃতীয় অধ্যায়ে 6খানা টপিক আছে টোটাল। তো এই 6টা টপিকের মধ্যে আমরা প্রথম দুটো টপিক নিয়ে কিন্তু আজ আলোচনা করব এই ক্লাসে। তো সেই কারণে আমরা বলেছি এটা প্রথম অংশ। তাহলে এই দুটো টপিক কি জিনিস? এই দুটো টপিক হলো গ্রিক পলিশ, এটা একটা টপিক, আর ষোড়শ মহাজনপদ, এটা আর একটা টপিক। তো মূলত আমাদের এই ক্লাসে থাকছে গ্রিক পলিশ সম্পর্কে এবং ষোড়শ মহাজনপদ সম্পর্কে কিছু কিন্তু প্রশ্ন এবং উত্তর। কেন? তার কারণ ক্লাস 11 নতুন যে সিলেবাস, এই নতুন সিলেবাস অনুযায়ী দেখা গেছে যে এখন কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে শর্ট কোশ্চেনই থাকবে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। তো সেই কারণে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যে আলোচনায় আসি, কী বলা হচ্ছে দেখো, গ্রিক পলিশ সম্পর্কে। গ্রিক পলিশ, তো এই গ্রিক পলিশের ক্ষেত্রে আমরা প্রথম যেটা বলবো যে পলিশ জিনিসটা কি, তাই তো? পলিশ বলতে বোঝায় নগর রাষ্ট্র। তাহলে পলিশ কি? নগর রাষ্ট্র। বলা হচ্ছে যে নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম যে জনগোষ্ঠী, এটাই কিন্তু পলিশ। নেক্সট বলা হচ্ছে প্রাচীনকালে পলিশের বিকাশ ঘটেছিল কোন দেশে? এটা হবে গ্রিসে। পলিশের দুটি বৈশিষ্ট্য যদি বলা হয়, মানে পলিশের অনেক বৈশিষ্ট্য আছে, তো সেই বৈশিষ্ট্যর মধ্যে প্রধান দুটো কি বলছে? ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা এবং জনসংখ্যার স্বল্পতা। মানে যদি ক্ষুদ্র হয়, নর্মাল একটা বিষয়, যে ছোট যে জায়গা হয় তাহলে লোক সংখ্যাও কম, তো এরকমই বলা হচ্ছে যে ক্ষুদ্রত্ব এবং অখণ্ডতা এবং জনসংখ্যার স্বল্পতা। তোমরা গ্রিক পলিশ সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 11-এর যে প্লেলিস্ট, সেখানে দুটো কিন্তু ফুল ক্লাস কিন্তু পেয়ে যাবে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তাহলে নেক্সট বলা হচ্ছে দেখো, গ্রিসের অন্যতম যে নগর রাষ্ট্র, তাদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিল? এথেন্স, স্পার্টা, থিবস এবং মাইসেনি। এছাড়াও আরও অন্যান্য আছে, তবে এই 4টা উল্লেখযোগ্য। এর মধ্যেও আরও যে দুটো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এথেন্স এবং স্পার্টা। দেখো এখানে ওই কথাটাই বলা হচ্ছে যে গ্রিসের যে নগর রাষ্ট্র, এই নগর রাষ্ট্রগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল কে? নাকি এথেন্স এবং স্পার্টা। তোমরা ইউটিউবে 300 বলে একটা সিনেমা সার্চ করে দেখে নিতে পারো। 300, ঠিক আছে, এরকম 300 লিখবে, তাহলেই দেখবে একটা সিনেমা চলে আসবে। তো ওইটা কিন্তু এই এথেন্স এবং স্পার্টার সম্পর্কে, এই যে যুদ্ধ যে চলেছিল পেলোপনেশীয় ওয়ার, এই যুদ্ধটার কিন্তু বর্ণনা আছে, ট্রয়ের যুদ্ধের বর্ণনাও কিন্তু এখানে আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, নেক্সট গ্রিসের নগর রাষ্ট্রগুলোর অন্যতম অংশ কি ছিল? নগর রাষ্ট্রের যে অংশগুলো, সেগুলো হচ্ছে অক্টোপলিস, অ্যাগোরা। আমাদের বর্তমান যে যদি বলি দেশের যে বা রাষ্ট্রের অংশগুলো কি? রাজ্য, জেলা, ব্লক, এগুলো তো অংশ। তো ঠিক একই রকম গ্রিসের যে নগর রাষ্ট্র ছিল, সেই নগর রাষ্ট্রের অংশগুলো কি? সেগুলো হচ্ছে অক্টোপলিস এবং অ্যাগোরা, ঠিক আছে। তো অক্টোপলিসটা কি জিনিস? অক্টোপলিস বলছে যে গ্রিসে পাহাড়ের যে শিখরে শক্তিশালী কেন্দ্র গড়ে উঠেছিল, সেগুলোই ছিল অক্টোপলিস। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা এখন যেমন আমাদের দেশের রাজধানী বা আমাদের রাজ্যের রাজধানী বা আমাদের ডিস্ট্রিক্টের রাজধানী, মানে সদর শহর আর কি যাকে বলা হয়, সেই জিনিসটাই কিন্তু এই অক্টোপলিস কিন্তু ছিল গ্রিসে। সেটা অবস্থান কোথায় ছিল? পাহাড়ের শিখরে। পাহাড়ের শিখরে কেন? তার কারণ পাহাড়ের চূড়ার উপরে যদি থাকে, মানে অনেকটা উঁচু জায়গাতে থাকলে কি হবে, তার থেকে সেখান থেকে কিন্তু তার চারিদিকে কোন জায়গায় কি হচ্ছে সেই বিষয়গুলোকে কিন্তু জানা যাবে। তো সেই কারণেই কিন্তু গ্রিসের পাহাড়ের শিখরে কিন্তু এই শক্তিশালী কেন্দ্রগুলো তৈরি করা হতো। নেক্সট একটা গ্রন্থের নাম আছে পলিটিক্স। এই পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? নাকি অ্যারিস্টটল। আর আরেকটা গ্রন্থ রিপাবলিক। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটা হচ্ছে পলিটিক্স, অ্যারিস্টটল, আর রিপাবলিক, প্লেটো, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে প্লেটোর মতে একটা আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত অ্যাকর্ডিং টু প্লেটো? তাহলে সেটা হচ্ছে 5000। তারপরে বলছে যে এথেন্সের যে শাসন কাঠামো, সেটা কেমন ছিল? সেটা ছিল গণতান্ত্রিক। আর স্পার্টার শাসন কাঠামো কেমন ছিল? নাকি অভিজাততান্ত্রিক। এথেন্সের জুরি আদালত যে ছিল, তার নাম কি ছিল? হেলাইয়া। তাহলে এথেন্সের শাসন কাঠামো গণতান্ত্রিক আর স্পার্টার অভিজাততান্ত্রিক। এথেন্সের জুরি আদালতের নাম হেলাইয়া। এথেন্সের যে ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল? আর্কন নামে পরিচিত ছিল। তাহলে এথেন্সের ম্যাজিস্ট্রেটরা আর্কন নামে পরিচিত ছিল। তারপরে বলা হচ্ছে পলিশগুলিতে অনাগরিক বলে গণ্য হতো কি? মহিলা, ক্রেতদাস এবং বিদেশিরা। মেটিক কাদের বলা হতো? মেটিক বলছে যে রাজনৈতিক অধিকারহীন এথেন্সে স্থায়ীভাবে বসবাসকারী যে বিদেশিরা ছিল, তাদেরকেই বলা হতো মেটিক। এক কথায় মেটিক কাদের বলা হতো? মেটিক বলা হতো বিদেশিদেরকে, ঠিক আছে। এথেন্সে যে বিদেশিরা বসবাস করতো, তাদেরই বলা হতো মেটিক। এরা আবার অপরদিকে অনাগরিকও ছিল।
নেক্সট কি বলছে, কৃতদাসরা এথেন্সে পরিচিত ছিল কিসে, কি নামে? এথেন্সে কৃতদাসরা পরিচিত ছিল থিটিস নামে। অ্যাক্রোপলিস, এই অ্যাক্রোপলিসটা কি? গ্রিসের পাহাড়ের ওপরে দুর্গের মতো সুদৃঢ় একটা কেন্দ্র ছিল, এটাকেই বলা হচ্ছে অ্যাক্রোপলিস। অ্যাগোরাটা কি? অ্যাগোরা আমরা আগেই পড়েছিলাম, অ্যাগোরা হচ্ছে বাজার। অ্যাগোরা কথা অর্থ বাজার। পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল কোন দেশে? তা হবে গ্রিস। এটা কিন্তু খুবই গুরুত্ব, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? গ্রিসে। তারপরে বলা হচ্ছে যে সোলন একটা নাম, এই সোলন আইন বিশেষজ্ঞ ছিলেন হচ্ছে সোলন। তো সোলনের পরিচয় কি? সোলন হচ্ছে গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি। গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতির নাম সোলন। সোলন কি? সোলন হচ্ছে আইন বিশেষজ্ঞ। গেল? তো এরকমভাবে কিন্তু আমরা দেখব। তারপর কি আছে? অলিম্পিক ক্রীড়া, যে কিছুদিন আগেই আমাদের অলিম্পিক ক্রীড়া কিন্তু 2024-এর অলিম্পিক শেষ হলো। তো এই অলিম্পিক ক্রীড়া শুরু হয়েছিল প্রথম কোথায়? খ্রিস্টপূর্ব, মানে কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব 776 অব্দে কিন্তু প্রথম অলিম্পিক ক্রীড়া শুরু হয়েছিল, মানে অলিম্পিক যে খেলা বা স্পোর্টস, সেটা শুরু হয়েছিল কবে? 776 খ্রিস্টপূর্বাব্দে। এই অলিম্পিক খেলা কিন্তু এত পুরনো। তাহলে আমরা দ্বিতীয় টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনপদ ও মহাজনপদ। তাহলে জনপদ এবং মহাজনপদ, যখন কোনো ছোট নির্দিষ্ট জনবসতিযুক্ত চাষযোগ্য যে অবস্থান সেটা হচ্ছে জনপদ, এবং একাধিক জনপদ নিয়ে যখন গঠিত হবে এবং সেখানে অনেক ধরনের বা একাধিক জনগণ বসবাস করবে, একাধিক গোষ্ঠীর জনগণ বসবাস করবে, তখন সেটা হচ্ছে মহাজনপদ। তাহলে কি বলা হচ্ছে? জনপদ বলতে এখানে কি বোঝাচ্ছে? জনপদ কি? যে জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল, এটা হচ্ছে জনপদ। বৈদিক যুগে সপ্তসিন্ধুর কথা উল্লেখ আছে, সপ্তসিন্ধু। তো এই সপ্তসিন্ধুটা কোথায় ছিল? বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের অবস্থিত ছিল। উত্তর পশ্চিম ভারতে দেখবে 7টা নদী অববাহিকা ছিল, সেই 7টা নদী অববাহিকাকেই একত্রে বলা হয় সপ্ত সিন্ধু। এখানে কি কি নদী আছে? সিন্ধু নদী আছে এবং সরস্বতী নদী আছে, এবং আরও 5টা নদী যেমন শতদ্রু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা এবং ইরাবতী। এই টোটাল যে 7খানা নদী, এই 7টা নদী কিন্তু সপ্ত সিন্ধু নামে পরিচিত। গেল? দেখবে পাঞ্জাব আছে আমাদের, তো পাঞ্জাবে কিন্তু 5টা নদী আছে, তো সেই কারণে নাম হয়েছে পাঞ্জাব। তো যাই হোক, পরের কোশ্চেন, 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধ তোমাদের কাছে যদি ক্লাস 6-এর বই থাকে তাহলে তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো, একটা গল্প আছে। তো যাই হোক, 10 রাজার যে যুদ্ধ, সেটা রাজা কে ছিল? ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? তার নাম হচ্ছে সুদাস। তাহলে 10 রাজার যুদ্ধটা যদি আমি একটু বলি, পুরুষ্ণী বা রাভি নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল। কোন যুদ্ধ? 10 রাজার যুদ্ধ। তো এই 10 রাজার যুদ্ধের একদিকে, মানে একটা দিকে কে ছিল? ভরত গোষ্ঠীর রাজা সুদাস, আর অপর দিকে কে ছিল? 10টা উপজাতি গণ রাজার সংগঠনের নেতৃত্বাধীন একজন ব্রাহ্মণ, তার নাম হচ্ছে বিশ্বামিত্র। তাহলে ঘটনাটা হয়েছিল এরকম যে ভরত গোষ্ঠীর একজন রাজা যার নাম ছিল সুদাস, তার একজন মন্ত্রী ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী, তার নাম ছিল হচ্ছে বিশ্বামিত্র। তো সুদাস কী করেছিল? এই বিশ্বামিত্রকে সরিয়ে সেই জায়গাতে বশিষ্ঠ বলে আরেকজনকে তার প্রধানমন্ত্রী নিয়োগ করেছিল। তো এর ফলে এই যে বিশ্বামিত্র যে আগে ছিল, তিনি অপমানিত বোধ করেন এবং রাজার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি অপর আরও 10টা রাজাকে একত্রিত করে এই সুদাসের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ শুরু করেছিল। সেই যুদ্ধটা হয়েছিল পুরুষ্ণী বা রাবি নদীর তীরে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে 10 রাজার যুদ্ধ নামে কিন্তু পরিচিত। এটা কিন্তু ঋগ্বেদের একটা উল্লেখ আছে, তো তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো। নেক্সট বলা হচ্ছে যে রামায়ণে জনপদের উল্লেখ আছে কটা? 27টা। মহাভারতে জনপদের উল্লেখ আছে কটা? 25টা। পাণিনির অষ্টাধ্যায়ীতে কটা উল্লেখ আছে? 15টা। তাহলে রামায়ণে জনপদের উল্লেখ আছে 27টি, মহাভারতে জনপদের উল্লেখ আছে 25টি, পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে কিন্তু উল্লেখ আছে 15টি। তাহলে যদি বলা হয় পাণিনির লেখা গ্রন্থের নাম কি? অষ্টাধ্যায়ী। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যাকরণ গ্রন্থ, এটাও মনে রাখবে। তারপর বলা হচ্ছে আর্য পরিবারের যে প্রধান, এই আর্য পরিবারের প্রধানকে কি বলা হতো? মানে আমরা বর্তমানে যে বাবা বলি, তো বা ঠাকুরদা থাকলে সে ঠাকুরদা বলি, ওই রকম আর্য পরিবারের যে প্রধান তাকে কি বলা হতো? তাকে বলা হতো গহপতি। তাহলে আর্য পরিবারের প্রধানকে কি বলা হতো? নাকি গহপতি। আর কি বলা হচ্ছে? বৃহৎ রাজ্য বা রাষ্ট্র, এটা হচ্ছে মহাজনপদ। ঠিক আছে, যখন জনপদ হচ্ছে ছোট আকার, মহাজনপদ আরও বড়, তো বৃহৎ রাজ্য বা বৃহৎ রাষ্ট্র এটাকে বলা হতো, মানে সেই তখনকার দিন অনুযায়ী সেটা হচ্ছে মহাজনপদ। তারপরে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে 16খানা ছোট ছোট রাজ্য নিয়ে গঠিত হয়েছিল, এখানে ছোট রাজ্য বলা ভুল, বড় রাজ্যই হবে, কারণ মহাজনপদ যেহেতু বলা হচ্ছে, তো সেটাই হচ্ছে 16খানা জনপদ নিয়ে গঠিত ছিল ষোড়শ মহাজনপদ। হ্যালো, তো এই যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, এই যে সময়কাল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, এই সময়কালের কিছু বিশেষ বিশেষ ঘটনা যদি বলি তাহলে কি, এই সময়কালে কিন্তু দেখবে রামায়ণ এবং মহাভারত কিন্তু রচনা করা হয়েছিল।
আর কি হয়েছিল, এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই কিন্তু জনপদের উত্থান হয়েছিল। আর কি বলবো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কিন্তু মহাজনপদেরও উত্থান হয়েছিল। প্রথমে জনপদের উত্থান হলো, তারপরে মহাজনপদের উত্থান কিন্তু হয়েছিল। তো এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। তো এই জিনিসগুলো যেগুলো আমরা দেখছি এগুলো কিন্তু পরীক্ষায় এখান থেকেই কিন্তু আমরা কোশ্চেন কমন অবশ্যই পাবে। তারপর আমরা নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেনের মধ্যে কি বলছে দেখো, মহাজনপদগুলির উল্লেখ মানে কবে ছিল, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে টোটাল কতগুলো 16খানা মহাজনপদের কিন্তু উল্লেখ পাওয়া গেছে। তো এগুলোকে একসাথে যেহেতু 16খানা ছিল সেই কারণে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। তো এই যে ষোড়শ মহাজনপদ যে কথাটা বললাম, তাহলে সেই ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা জানতে পারছি কোথা থেকে, তাই তো ইতিহাস লেখার জন্য তো উপাদানের প্রয়োজন। তো সেই উপাদানটা কি, তাহলে এই ষোড়শ মহাজনপদ যে জানলাম যে উত্তর ভারত এরকম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 16খানা মহাজনপদ ছিল, দক্ষিণ ভারতে একটা ছিল, ব্লা ব্লা ব্লা। তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো আমরা জানতে পারছি কোথা থেকে, তো যে উপাদানগুলো থেকে আমরা জানবো সেগুলোই হচ্ছে ইতিহাসের উপাদান। আর এই ষোড়শ মহাজনপদ সম্পর্কে যে উপাদানগুলো আমরা কোথা থেকে পাই, তার কিছু সোর্স আছে, যেমন বৌদ্ধ গ্রন্থ থেকে পাই, বৌদ্ধ গ্রন্থের নাম কি অঙ্গোত্তর নিকায়। জৈন গ্রন্থ থেকে পাই, তার নাম কি ভগবতী সূত্র। এছাড়াও হিন্দু পুরাণ। এছাড়াও জৈন ভগবতী সূত্র ছাড়াও আর কোথা থেকে পাই, জৈন পরিশিষ্ট পার্বণ থেকে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমরা দেখি যে জৈন পরিশিষ্ট পার্বণ, ভগবতী সূত্র, হিন্দু পুরাণ, বৌদ্ধ গ্রন্থ, অঙ্গোত্তর নিকায়, এই কয়েকটা সোর্স থেকে কিন্তু আমরা ষোড়শ মহাজনপদের কিন্তু সম্পর্কে তথ্য পাই। আর কি বলা হচ্ছে যে প্রাচীন ভারতের মহাজনপদগুলির উত্থান মূলত হয়েছিল কোথায় থেকে কোথায় পর্যন্ত, এখানে বলা হচ্ছে আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী তীর পর্যন্ত। তাহলে দক্ষিণ ভারতের গোদাবরী তীর কেন বলা হচ্ছে, কারণ ওখানে কিন্তু অসমক বলে একটা মহাজনপদ ছিল। এই 16টা মহাজনপদ যে আছে এগুলোর তোমরা কিন্তু প্রত্যেকটার রাজ্য এবং রাজধানীর নাম অবশ্যই একদম মুখস্থ করে নেবে। ঠিক আছে, এর মধ্যে কিছু বিশেষ বিশেষ যেগুলো আছে সেগুলো আমি তুলে ধরেছি এখানে। এর মধ্যে আছে কাশী। কাশী মহাজনপদটার রাজধানী ছিল বারাণসী। এই বারাণসী নামটা কোত্থেকে আসলো, বরুণা এবং ওশি বলে দুটো নদী আছে, সেই দুটো নদীর মধ্যেখানে অবস্থিত হচ্ছে বারাণসী, সঙ্গম স্থল বলা হচ্ছে। ঠিক আছে, কোশল রাজ্য যে ছিল তার রাজধানী হচ্ছে শ্রাবস্তী। অঙ্গ মহাজনপদের রাজধানী চম্পা। পাটলিপুত্র রাজধানী ছিল কার, পাটলিপুত্র মগধের রাজধানী ছিল। ঠিক আছে, অঙ্গ মগধ। ঠিক আছে, কাশী, কোশল, অঙ্গ, মগধ, এই যে চারটা, এই কাশী, কোশল, অঙ্গ, অবন্তী আর মগধ। কাশী, কোশল, অবন্তী, মগধ, এই যে চারটা, কাশী, কোশল, অবন্তী, মগধ, এই চারটা কিন্তু ছিল সব থেকে শক্তিশালী কিন্তু 16টার মধ্যে মহাজনপদ। চলে আসি নেক্সট, মগধের প্রাচীন ও প্রথম রাজধানীর নাম কি, গিরিব্রজ। যদি বলা হয় মগধের প্রথম রাজধানীর নাম কি, তাহলে গিরিব্রজ। তারপর রাজগৃহ, প্রথমে গিরিব্রজ, তারপরে রাজগৃহ, তারপর পাটলিপুত্র। নেক্সট চলে আসছে কুরু। এই যে কুরু রাজ্যের রাজধানীর নাম কি ছিল, ইন্দ্রপ্রস্থ। তোমরা মহাভারত যদি পড়ে থাকো বা শুনে থাকো তাহলে কিন্তু তোমরা কুরু রাজ্যের নাম শুনবে বা কুরু বংশের নাম শুনবে, আর তাদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। এই পঞ্চপাণ্ডবকে ইন্দ্রপ্রস্থ কিন্তু রাজধানী তৈরি করতে আমরা দেখতে পাই। তারপর দেখো কি বলা হচ্ছে, পাঞ্চাল রাজ্যের রাজধানীর নাম কি, পাঞ্চালী, তাই না, পাঞ্চাল নাম পাঞ্চালী। তাহলে এই পাঞ্চালী কিন্তু দেখবে পঞ্চ পাণ্ডবের যে স্ত্রী দ্রৌপদী, এই দ্রৌপদী কিন্তু পাঞ্চাল রাজ্যের রাজকন্যা ছিল। তো এই পাঞ্চাল রাজ্যই হচ্ছে এই পাঞ্চাল। তো এই পাঞ্চাল রাজ্যের রাজধানী ছিল কি, অহিচ্ছত্র এবং কাম্পিল্য। উত্তর পাঞ্চালের রাজধানীর নাম ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের নাম ছিল কাম্পিল্য। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে যে কম্বোজ রাজ্যের রাজধানী কি, রাজপুর বা রাজপুরাও কোনো কোনো জায়গায় বলা হয়। দুটি অরাজতান্ত্রিক মানেই হচ্ছে গণরাজ্য, যে গণরাজ্য উল্লেখযোগ্য কি, একটা হচ্ছে ব্রিজি, একটা হচ্ছে মল্ল। তাহলে মল্ল এবং ব্রিজি ছিল হচ্ছে দুটো গণরাজ্য। আর ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি ছিল, নাকি ছিল অসমক। ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম ছিল অসমক। আর কি বলা হচ্ছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের সব থেকে শক্তিশালী মহাজনপদটি হচ্ছে মগধ। এই যে মগধ, এই মগধকে কেন্দ্র করেই কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি কিন্তু যে ভারতবর্ষে কিন্তু সাম্রাজ্যের উদ্ভব বা আবির্ভাব ঘটেছিল। যেমন ধরো আমরা যদি একটু স্কেচিং করি, এটা হচ্ছে যদি ভারতবর্ষকে ধরা হয় এরকমভাবে, এখানে এরকম ভারতবর্ষের কিন্তু এই যে জায়গা এখানে কিন্তু ছিল মগধের অবস্থান মূলত। ঠিক আছে, তো এখানটাই কিন্তু 16খানা মহাজনপদের মধ্যে এই যে মগধ, এই মগধকে কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষে সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা শুরু হয়েছিল বা সূচনা হয়েছিল। এই মগধের প্রথম যে বংশ বা রাজবংশ ছিল, মগধের প্রথম রাজবংশ কিন্তু, ঠিক আছে, মগধের প্রথম রাজবংশ ছিল হর্ষঙ্ক বংশ। আর এই মগধের প্রথম ঐতিহাসিক রাজা যদি বলা হয় তাহলে হবে বিম্বিসার। আবার বলা হয় যদি উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা, তাহলে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হবে মহাপদ্ম নন্দ।
আর যদি বলা হয় ভারতবর্ষের ঐতিহাসিক রাজা প্রথম, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে কি, ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, তো এই যে আমরা আজকের এই যে আলোচনাটা করলাম, এখান থেকে টোটাল 6খানা টপিকের মধ্যে আসবে 15 নাম্বার। তাহলে আমরা ভাগ করি যদি, তাহলে নর্মাল দেখা যাচ্ছে কি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা টপিক থেকে 2-3টা এরকম অ্যাভারেজ কিন্তু আসবে। তো তোমরা এরকম ধরতেই পারো যে ষোড়শ মহাজনপদ থেকে 2টা কোশ্চেন এবং গ্রিক পলিস থেকে 2টো কোশ্চেন। তো এইরকম দুটো 4টে কোশ্চেন কিন্তু তোমরা এই যে টপিকটা আমরা আজকে পড়লাম বা এখন পড়লাম, এখান থেকে কিন্তু 2টো আর 2টো ইজিক্যাল টু 4, 4টা টপিক কিন্তু তোমরা 100% কাউন্ট পাবে। ঠিক আছে, 15টা কোশ্চেন থাকবে, 15টার মধ্যে কিন্তু 4টা কোশ্চেন তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ। তো আশা করি তোমরা এই ভিডিওটা ভালো মতো দেখবে, আর এরপরে আমি আস্তে আস্তে এই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কিছু কিছু শর্ট যেগুলো আসার মতো ইম্পর্টেন্ট যেগুলো, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু এখানে আমরা নিয়ে আসবো বা ক্লাস আমরা তৈরি করব। নিচের ডেসক্রিপশনে আমি এই ক্লাস 11-এর সমস্ত ক্লাসের যে প্লে লিস্ট তৈরি করা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু অন্যান্য যে মক টেস্ট, এখানে কিন্তু অনেক দেখবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু প্র্যাকটিস করানো রয়েছে, ওখান থেকে দেখে নেবে, বা যার যে টপিকটার উপর ক্লাসের প্রয়োজন তারা কিন্তু সেই টপিকের উপর ক্লাস কিন্তু এখানে দেওয়াই আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।